আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ওয়েলকাম করতেছি আমাদের আজকের এই প্রিমিয়াম ট্রেডিং কোর্সের সেকেন্ড ক্লাসে। তো ফার্স্ট ক্লাসে আমরা শিখছি টাইম ফ্রেম আর হলো ক্যান্ডেলস্টিক সম্পর্কে। আমি আশা করি যেভাবে আপনাদেরকে আমি লেসনগুলো বুঝাইছি, এই দুইটা বিষয়ে আপনাদের আরো কারো সংশয় নাই। যদি থাকে তাহলে আপনারা আমাদের কাছে কোশ্চেন করতে পারেন যে আমি এটা বুঝি নাই। তো আজকের আর ওই বিষয়ে কথা বলতে চাই না। আজকের হলো আমাদের সেকেন্ড ক্লাস। আজকের আমাদের সেকেন্ড ক্লাসের টপিকটা হলো এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স। এই শব্দটার সাথে হয়তো আপনারা অনেকটাই পরিচিত যে সাপোর্ট রেজিস্ট্যান্স নামে ট্রেডিং একটা জিনিস আছে। এর সাথে আমরা আজকে আরো একটা জিনিস শিখবো, সেটার নাম হলো সুইং। এই সুইংটা আসলে মার্কেটে চেনাটা অনেক জরুরি, কারণ সুইং চিনতে পারলে অনেক কিছু খুব ফাস্ট ধরা যায়। তো যেহেতু টাইম ফ্রেম ক্যান্ডেলস্টিক আমরা চিনি, তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্সে আমরা এক ধাপ আগে আছি। আজকের ক্লাসে মনোযোগ দিলে এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন আশা করা যায়। তো আর কথা না বাড়াই, এবারে আমরা সরাসরি ক্লাসের দিকে চলে যাচ্ছি, ঠিক আছে? আর আমাদের এই ক্লাসগুলো কিন্তু প্রথম যে কটা ক্লাসই হবে সব কটা চার্ট পড়ার কৌশল। এটা আপনি যে কোনো ট্রেডিং এ, ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি, যেখানে যান, যেখানে চার্ট দেখতে পাবেন, সেই চার্ট পড়তে হলে আপনার এগুলো শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্যই আমরা এগুলো নিয়ে প্রথম ক্লাস। এরপরে আমাদের ক্লাসের বিষয়গুলো আলাদা আলাদা হবে, ঠিক আছে? কেউ বিচলিত হবেন না। এখন আমরা চার্ট পড়ার কৌশল শিখবো, যাতে অন্য অন্য যে কোনো চার্টে আমরা খুব ভালোভাবে পড়াশোনা করতে পারি। আমরা এখন বাইন্যান্সের চার্টে ঢুকবো। আমরা আছি বিটিসির চার্টে। তাহলে এই ক্যান্ডেলের নামগুলা আপনারা মুখস্থ করতে যাবেন না বেশি, যেভাবে শিখেছি ওইভাবে শিখলেই আরো অন্যান্য ক্লাসের সাথে এগুলোর সাথে আরো বিস্তারিতভাবে আপনারা পরিচিত হবেন যে এগুলোর দ্বারা আরো কি কি কাজ হয়, ঠিক আছে? এগুলোর নাম মুখস্থ করার মতো কোনো বিষয় না। সো বাচ্চাদের মতো শুধুমাত্র পড়লেই হবে না, বুঝে শুনে পড়াশোনা করতে হবে। তাহলে আজকে যে ভাইরাল টপিকটা হলো সাপোর্ট রেজিস্ট্যান্স, কারণ এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট ট্রেডিং জগতে। আপনার যদি প্রাইসের মুভমেন্টকে ধরতে হয়, ঠিক আছে, প্রাইসের মুভমেন্ট যদি সঠিকভাবে ধরতে হয়, তাইলে এই বিদ্যাটা অর্জন করা লাগে সবারই। যেমন আমরা মার্কেটে কি দেখতে পাই, প্রাইসটা এখান থেকে উপরের দিকে যাইতেছিল, হ্যাঁ, যাইতে যাইতে একটা জায়গায় যাইয়া সে আর যাইতে পারলো না এই জায়গাটায়। এরপরে আমরা দেখলাম কি প্রাইস আবার নিচের দিকে ফল করলো, ফল করে এই একটা জায়গায় প্রাইস আসছে আবার দাঁড়াইলো, আবার এখান থেকে মুভ অন করতেছে, হয়তো এখানে দাঁড়াইবে, না হয় আরেকটু উপরে যাইয়ে এখানে দাঁড়াইবে, ঠিক আছে? মার্কেটটা এইভাবেই চলে। মার্কেট কখনো এইভাবে চলে না, এই সোজা গেল আবার নিচে পড়লো, আবার গেল আবার নিচে পড়লো, এরকম চলে না। মার্কেট চলে কিরকম, এই একটু যায় দাঁড়ায়, একটু যায় দাঁড়ায়, একটু যায় দাঁড়ায়, আবার কখনো এরকম উপরে না যায় সাইডে বাই সাইডে যায়। আবার কখনো কখনো আমরা দেখতে পাই কি যে এভাবে করে করে নিচের দিকে যাইতেছে। এখন আমার এই ড্রয়িং এর সাথে যদি খেয়াল করেন, আমি এই যে হলুদ মার্কিং দিয়ে দেখাই, দেখেন মার্কেটটা এখান থেকে, হলুদ মার্কিংটা সিলেক্ট, হ্যাঁ, এই ড্রয়িংটার সাথে খেয়াল করেন যে মার্কেটে স্ট্রাকচারে আসলে মিল আছে কিনা। যেমন এখান থেকে মার্কেট উপরে যাইতেছিল, এই জায়গায় দাঁড়াইছে, আবার একটু নিচের দিকে মুভ করছে, আবার একটু উপর দিকে গেল, আবার একটু নিচের দিকে মুভ করছে, আবার একটু উপরের দিকে গেল। আবার এই যে সেম কেস, এই আমি যেভাবে ড্রয়িং করছি মার্কেট কি করতেছে ঠিক সেইভাবেই চলতেছে। যেমন এই পাশটা আমি যদি মার্কিং করি, যেমন এটা 2, এটা 1, এটা 3। এখন আমার ড্রয়িং দেখেন 1, 2, 3। এখন এই 1, এই 2, এই 3,
তাহলে এই যে 1 2 3 আমার ড্রয়িং মার্কেটেও আমরা কি সেটাই দেখতে পাইতেছি, যেহেতু আমরা লাইভ চার্টে আছি, আমরা কিন্তু কোনো ফেক চার্টে না, আমরা আছি একদম লাইভ চার্টে। তো লাইভ চার্টে আমরা যেভাবে ড্রয়িং করছি লাইভ চার্টটা দেখেই করছি, আর চার্ট ঠিক এভাবেই চলে। আমাদের এই যে ক্যান্ডেল হইতেছে মেক, ঠিক আছে, তো আমরা লাইভ চার্টেই দেখতে পাইলাম যে এইভাবেই মার্কেট চলে। তাহলে এগুলোর তো একটা নাম আছে। যেমন আমি যদি সুইং রে আপনাদেরকে চিনাইতে চাই, তাহলে একদম সহজ ভাষায় আমি আজকের আমাদের ক্লাসের বিষয়গুলোরে বলবো। এখন এই ড্রয়িংটা আপনারা সেভ করে নিতে পারেন চাইলে। আমি এই ড্রয়িংটা এখন কাটবো। আমি এখন যেভাবে শিখাবো সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। আমি জাস্ট বুঝাইলাম যে বাজারের স্ট্রাকচার কেমন হয়। এখন এই স্ট্রাকচার যে এমন হয়, এই স্ট্রাকচারের তো একটা নামকরণ আছে বা চেনার জন্য আইডেন্টিফিকেশন কোন একটা সিস্টেম আছে। তাহলে এই ড্রয়িংটা আমি পুরোটা কেটে দিলাম। এবার আমি আসি যে রেজিস্ট্যান্স মানে কি। আমি যদি রেজিস্ট্যান্স রে মার্কিং করি অ্যাজ এ আর, ঠিক আছে, আর মানে রেজিস্ট্যান্স, আর সাপোর্ট মানে হলো এস, ঠিক আছে। তাহলে আর বাই এস, এস আরও বলে অনেকে, আর এসও বলে। রেজিস্ট্যান্স আর সাপোর্ট এই দুইটা জিনিস চার্টে কখনো মানে দেখা যায় না, কিন্তু এই দুইটা জিনিস আছে। সেটা আমরা বুঝতে পারবো বিভিন্ন মানে ইন্ডিকেটর ব্যবহার করলে, যেটা ট্রেডিং ভিউতে আমরা পাই। যে এই ড্রয়িংটা যে ট্রেডিং ভিউতে আমরা কেমনে পাই একটু দেখাই আপনাদেরকে। যেমন এই যে দাগগুলো আমি দেখাই, এই যে আমার কার্সার যে দেখাইতেছে মার্কিংটা, হ্যাঁ, এটা আমার নিজস্ব করা। এই যে মার্কিং, এই যে বারগুলো দেখতেছেন পিভটস বার, এইগুলা আপনারা বাইন্যান্সের চার্টে দেখতে পাবেন না। এগুলা এই যে ট্রেডিং ভিউতে একটা অ্যাডভান্স টেকনোলজি থাকার কারণে এগুলো দেখা যাইতেছে, কিন্তু এগুলারে ম্যানুয়ালি বের করা সব ট্রেডারকে শিখতে হয়। কারণ মেজারমেন্ট আসলে অটোমেটিকলি কখনো ওইভাবে ভালোভাবে করা যায় না। মেজারমেন্ট করতে হলে সবকিছুর ম্যানুয়াল জানতে হয়। তো আর মানে হলো রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কি? রেজিস্ট্যান্স মানে হলো বাধা, ঠিক আছে। রেজিস্ট্যান্স মানে হলো বাধা। আচ্ছা, আমি এটারে আরো সুন্দর করে করতেছি, আমি লেখা দিতেছি, ওয়েট। রেজিস্ট্যান্স, আর একটা হবো সাপোর্ট। ঠিক আছে, তাহলে এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স, সাপোর্টটা, সাপোর্টের কালারটা আমি অন্য কালার করে দেই, যেমন ব্লু। সেটা কালার মেবি চেঞ্জ করা যাবে না, যাই হোক যেভাবে আছে সেভাবেই। তো রেজিস্ট্যান্স আর এ হলো সাপোর্ট। এখন রেজিস্ট্যান্স আর সাপোর্ট আমি তো লিখলাম, এটা কিভাবে কি এটা আমি বলি। প্রাইসটা যেমন আমরা ড্রয়িং করলাম যে এখান থেকে আসলো এই জায়গায় এসে দাঁড়াইলো, হ্যাঁ, এইটা কি প্রাইসের নিম্ন অঞ্চল, তার মানে এটা হলো সাপোর্ট। আর যেহেতু এই জায়গা থেকে প্রাইস যায় এই জায়গায় দাঁড়াইছে, হ্যাঁ, এখান থেকে যাইতে পারে নাই, তার মানে এইটাই হলো রেজিস্ট্যান্স, ঠিক আছে। সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে একটাই পার্থক্য। কি পার্থক্য? সেটা হলো সাপোর্ট থাকে প্রাইসের নিচের অংশ, যেমন এই জায়গায় যে দাঁড়াইছে প্রাইস, এটা প্রাইসের অবশ্যই উপরের অংশ। এটা যদি আরো খোলামেলা ভাবে মানে বুঝাইতে চাই, তাহলে আমি একটা জিনিস আঁকি। যেমন আমি একটা ঘর আঁকলাম। এখন আমি কেমনে বুঝবো এই ঘরের ফ্লোর কোন পাশ, ছাদ কোন পাশ, আর দেয়াল কোন পাশ? তাহলে অবশ্যই আমার একটা মার্ক করতে হবে। যেমন আমি যদি মার্ক করি যে এটাই হলো ছাদ, এখন আমি যখন ছাদ পাইছি, তাহলে এটা যদি ছাদ হয় এটা হলো ফ্লোর, ঠিক আছে। মনোযোগ দিয়ে শিখতে হবে। 1 ইঞ্চিও ইগনোর করে গেলে জীবনে কোনো কিছু শেখা যায় না।
তো এটা হলো ফ্লোর, এটা হলো ছাদ। এখন আমার যদি জিজ্ঞেস করা হয় তাহলে দেয়াল কোন পাশ, এটা আমি বলে দিতে পারবো যদি আমার মানে বোধ জ্ঞান থাকে যে দেয়াল হইলো এই পাশ, এটা ধরেন ফ্লোর, এই হলো ফ্লোর আর এই হলো ছাদ, ঠিক আছে। এন্ড ফ্লোরের কাজ কি আমরা সবাই জানি, ফ্লোর বললেই নিচের অংশ বুঝি আর ছাদ বললেই কি উপরের অংশ বুঝি। তাহলে এখন ফ্লোরের দিকে যদি ছাদে যাইতে তাহলে তো লাফ দিয়ে যাওয়া যাবে না। ফ্লোর দিয়ে ছাদে কি লাফ দিয়ে যাওয়া যায়? যায় না। তাহলে ফ্লোর দিয়ে ছাদে যাইতে হলে কি করতে হয়? একটা মই লাগে অথবা একটা সিঁড়ি লাগে। তাহলে এই যে একটা এই ফ্লোর মানে হলো সাপোর্ট এস, আর ছাদ মানেই হলো রেজিস্ট্যান্স। এর থেকে সহজভাবে আমার মনে হয় না বলা যায় যে ফ্লোর মানে কি, ফ্লোর মানে হচ্ছে নিচের অংশ আর ছাদ মানে হলো উপরের অংশ। তাইলে রেজিস্ট্যান্স মানে হলো প্রাইসের উপরের অংশ, যেখানে যায় প্রাইস উপরে। যেমন এই চার্টটা আমরা দেখতে পাই, এটা চার্টের নিচের অংশ। আমি ডাক্তারে অন্যভাবে দেই, আমরা একটা চার্টে তো দেখতে পাই যে চার্টটা কিভাবে আছে। যেমন আমি যদি একটা বড় টাইম ফ্রেম অন করি, ওয়ান ডে, ঠিক আছে, যে টাইম ফ্রেমটাই অন করি তাহলে তাই কি চার্টের একটা উপরের পার্ট আছে, যেমন এই পার্টটা কি চার্টের উপরের পার্ট, আর এই পার্টটা কি চার্টের নিচের পার্ট, ঠিক আছে। তাহলে চার্টের নিচের পার্টটা অবশ্যই তার ফ্লোর লেভেল, মানে নিচের অংশটাই তার সাপোর্ট লেভেল, আর রেজিস্ট্যান্স লেভেলটা অলওয়েজ উপরে থাকে। তাহলে এই উপরের অংশে রেজিস্ট্যান্স। এখন যদি আমরা একটা মুভমেন্ট দেখতে পাই এরকম, যে আমার ড্রয়িং খেয়াল করলে দেখা যাবে আমরা একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি যে প্রাইস এরকম করে উপরের দিকে যাইতেছে 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 যাইতেছে, এখন এই জায়গায় গিয়ে দাঁড়ায় গেল। এখান থেকে আর প্রাইস যাইতে পারতেছে না, আর নিচের দিকে আসবে বা এরকম এরকম করবে। তাহলে প্রাইস একটা নির্দিষ্ট পয়েন্টে ঘিরে যখনই বারবার 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 দাঁড়াইতেছে, তার মানে কি এইটাই রেজিস্ট্যান্স, এইটাই ছাদ। আবার যদি দেখি, আবার যদি আমরা খেয়াল করি যে প্রাইস এই যেমন উপরের দিক দিয়ে নিচের দিকে ফল করলো, এইটা প্রাইস ফল করছে, এই জায়গায় এসে প্রাইসটা দাঁড়াইছে, ঠিক না। এখন এই জায়গা দিয়ে প্রাইস আবার মুভ করে, আবার এখানে এসে দাঁড়ায়, আবার এখান দিয়ে মুভ করে, তাইলে আমরা এখানে একটা ডাবল জোন ক্রিয়েট হইলো না? এই ডাবল যে জোন ক্রিয়েট হইলো, প্রাইসটা যেখানে আসছে একবার বাধাগ্রস্ত হইবে, সেটা যদি নিচের অংশে হয় তাহলে সেটা অবশ্যই সাপোর্ট। আবার প্রাইস যদি নিচ থেকে উপরের দিকে মুভ করতে যায় কোথাও দাঁড়ায় বা বাধাগ্রস্ত হয়, তাহলে ওইটাই রেজিস্ট্যান্স। সেটা অদৃশ্য ভাবে, যেহেতু এখানে কোনোটা আঁকা নাই, এখানে এই যে কোনোটাই আঁকা নাই। এখন যদি প্রাইস এই জায়গায় যেয়ে দাঁড়ায়, তার মানে এখানে একটা রেজিস্ট্যান্স আছে। প্রাইস যদি এখানে যেয়ে দাঁড়ায়, তার মানে এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এগুলারে বুঝতে যে কথা বলতেছিলাম, যে প্রাইস যখনই একটা জায়গায় বাধাগ্রস্ত হইবে, ঠিক আছে, একটা কথা মাথায় রাখা মানে ঢুকে নিতে হবে, যে প্রাইস যখনই একটা জায়গায় যে বাধাগ্রস্ত হবে, সেটা যদি নিচের দিকে আস্তে আস্তে বাধাগ্রস্ত হয়, সেটা হবে ফ্লোর লেভেল। যেমন এই প্রাইসটা উপর থেকে নিচের দিকে পড়তেছে, এই নিচের অংশে যেখানে যেখানে বাধাগ্রস্ত হবে এটাই সাপোর্ট। আবার উপরের দিকে যাইতে যাইতে যেখানে যেখানে সে বাধাগ্রস্ত হবে সেটাই রেজিস্ট্যান্স। একদম সিম্পল বিষয় সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝা। কি যে প্রাইস যখন মুভ করতে থাকে, তখন প্রাইসটা যেখানে বাধাগ্রস্ত হয় তার উপরের অংশই রেজিস্ট্যান্স, নিচের অংশই সাপোর্ট। আর প্রাইস সবসময় এই সাপোর্ট রেজিস্ট্যান্স রে খুব মূল্যায়ন করেই চলাফেরা করে, ঠিক আছে। এখন এটা আমরা আরো কনফার্ম করব কিভাবে, এখন সামনের তো চার্টের তো কখনো সামনের অংশ দেখা যায় না। আচ্ছা, এই ড্রয়িং মোটামুটি
সবার এখন পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমি এগুলো কেটে দিতেছি। এগুলো কাটার কারণ হলো যাতে আরো ভালোভাবে আমরা বুঝতে পারি। তাইলে এই যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স এই লেখাটা শুধু থাকুক, আর এটারও আমরা বোঝার সুবিধার্থে রাখি, বোঝার সুবিধার্থে এটাও থাকুক। তো নিচের অংশে, প্রাইসের নিচের অংশে থাকে সাপোর্ট, উপর অংশে রেজিস্ট্যান্স থাকে। এখন আমরা কি পাইলাম? যে ফ্লোর পাইলাম, ছাদও পাইলাম, মানে সাপোর্টও পাইলাম, রেজিস্ট্যান্সও পাইলাম। এখন এই যে সিঁড়ির মতো অংশ, এটার নাম কি? এটার নাম হলো সুইং। সুইং সবসময় এইভাবে মেক হয়ে থাকে। কিভাবে? এই যে উপরের দিকে যাওয়ার সময় এরকম 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 এরকম, ঠিক আছে? তাহলে এই যে সিঁড়ির ধাপ আমি যখন আঁকতেছি তখন আপনি একটু খেয়াল করেন, বাসার সিঁড়ি কি আপনার এইভাবে পারোই কিনা? একটা ধাপের উপরে আর একটা ধাপ, একটা ধাপের উপরে আর একটা ধাপ, এরকমই তো পার হয় সিঁড়ি, না? একটা লেভেলে যাইয়া সিঁড়িটা আর থাকবে না। ধরেন আমরা 10 তলা বিল্ডিং এর উপরে দিয়ে যাইতে হইলে এই 10 তলায় পৌঁছে গেছি, এর উপরে আর ফ্লোর নাই, মানে এখন আর এর উপরে যাওয়ার সুযোগ নেই। এখন নামতে হইলে আবার নিচের দিকে নামতে হবে। মানে এই সিঁড়ি কি এইভাবেই তো হবে নাকি? সিঁড়ি এইভাবেই হবে। আমরা যতই ড্রয়িং করি, ড্রয়িংটা দেখবো কি যে একটা সময় যায় সেটা সিঁড়ির মতোই, একটা সময় সিঁড়ির মতোই, একটা সিঁড়ির মতোই পাইতেছি। এর প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা উপরের অংশ, একটা নিচের অংশ, একটা উপরের অংশ, একটা নিচের অংশ। আর আমি যদি সাদা মার্কিং করে দেখাই, এই যে এই একটা উপরের অংশ, এই আবার একটা নিচের অংশ, আবার এইটার একটু উপরে কিন্তু এই একটা উপরের অংশ, এই একটা নিচের অংশ, এই একটা উপরের অংশ, এই একটা নিচের অংশ, এই একটা উপর অংশ, একটা নিচের অংশ, ঠিক আছে? কমন কিন্তু পয়েন্ট গুলো, যে একটা উপর অংশ একটা নিচের অংশ আছে। আর এটা যদি আমি চার্টে দেখাইতে চাই, তাহলে এই চার্টটা খেয়াল করেন আমার কারসারের দিকে, এই একটা নিচের অংশ, এই একটা উপর অংশ, ঠিক আছে না? আবার এই একটা উপর অংশ, সরি, এই একটা উপর অংশ, এই একটা নিচের অংশ, আবার এই একটা উপর অংশ, এই একটা নিচের অংশ, ঠিক আছে? আর আমরা দেখলাম কি এখানে একটা সুইং ক্রিয়েট হয়েছে। এই যে মুভমেন্টের যে সিস্টেম, এটারই বলে সুইং। এই মুভমেন্টের সুইং, মানে এই সিস্টেমটারই বলে সুইং। এখন যদি বলা হয় সুইং জোন, তাহলে এই যে উপরের অংশটা আমরা পাইলাম আর এই যে নিচের অংশটা পাইলাম, এর মাঝখানে কি আর একটা ঘর আছে। এখন এই যে মাঝখানের যে ঘরটুক, এই মাঝখানের ঘরটুক হলো একটা সুইং জোন। একটা সুইং জোনে কি কি থাকে? একটা আপার লেভেল আর একটা লোয়ার লেভেল। বুঝতে কষ্ট হয় কিনা যে প্রত্যেকটা সুইং এরই এই একটা আপার আর এই একটা লোয়ার, এই একটা লোয়ার, এই একটা আপার, এই একটা লোয়ার, এই একটা লোয়ার, এই একটা আপার। তো বিষয়টা এরকম ক্লিয়ার হলো কিনা যে আমরা একটু আগে কি পড়ছি? উপরের অংশ অলওয়েজ রেজিস্ট্যান্স আর নিচের অংশ অলওয়েজ সাপোর্ট। তাহলে এখন যখন আমরা একটা সুইং জোন পাইলাম, সুইং জোনের একটা হাইও পাইলাম, একটা লো পাইলাম, ঠিক আছে? একটা সুইং এর একটা হাইও পাইছি, একটা লো পাইছি। আমরা এই ড্রয়িংটারে এটার সাথে ম্যাচ করাই দিই, হ্যাঁ? একটু টাইম দিয়ে মনোযোগ দিয়ে সবাই ক্লাসগুলো করেন, দেখেন কেমনে মাস্টার হইতে হয়।
তো এখন দেখেন যে আমরা যে ড্রয়িং করলাম, ড্রয়িং এর মতো করে হুবহু মার্কেট চলতেছে, কিন্তু আমরা যে ড্রয়িং করছিলাম এখন মার্কেট তো ওই সময় ছিল না, সামনে যেহেতু ক্যান্ডেল আমরা দেখতে পাই নাই, কিন্তু তারপরেও কিন্তু আমাকে ড্রয়িং এর মতো করেই মার্কেটের স্ট্রাকচার গঠন হয়েছে। তাইলে এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যে ড্রয়িং করতেছি বা যেই শিক্ষা নিতেছি, মার্কেট এইভাবেই চলে। মার্কেট কখনো এর বাইরে বাইরে চলে না। দেখেন মার্কেটের এই একটা লেভেল আপ, এই একটা লো, এই একটা লো, এই একটা হাই, আবার এই একটা হাই। এখন তাহলে লো কই? এই যে একটা লো। এরপরের লো কই? এই যে একটা লো। ঠিক আছে, একদম ক্লিয়ার। কিন্তু এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় মার্কেটের মেজর মেজর সাপোর্ট রেজিস্ট্যান্স কোন জায়গায়, তাহলে আমরা একটা জিনিস দেখব কি, যে পূর্বে মার্কেট কোন কোন জায়গায় দাঁড়াইছিল। এখন আমাদের সেটা দেখার বিষয়। তাহলে আমরা এই ড্রয়িংটা টোটালটা ক্যান্সেল করে দিলাম। মার্কেটে শুধু কাজই হলো আমাদের মার্কেটের গতিবিধিরে খুঁজে বের করা, এরপরে ট্রেড কেমনে নিতে হয় ওটা অটোমেটিক হাতে আসে। হ্যাঁ, এইগুলাই আসল কাজ। ট্রেডিং এর ম্যাপ করা, যে কোন জায়গা দিয়ে আমার এন্ট্রি করতে হবে আর প্রাইস কোন জায়গা থেকে কোন জায়গায় দৌড় দিবে, এটারে ম্যাপ করতে পারলে আপনি ট্রেডিং এ খুব ভালো করতে পারবেন। এখন আমরা যে বিষয়টা শিখতে চাইছিলাম, যে যেহেতু আমাদের সামনে পিছে কিছুই নাই, এগুলোরও মুছে হালাই, এগুলো আর লাগবো না। সবার আশা করি মুখস্থ হয়ে গেছে যে সাদ মানে হলো রেজিস্ট্যান্স আর ফ্লোর লেভেলের নাম হলো সাপোর্ট। ঠিক আছে, সাপোর্ট আর রেজিস্ট্যান্স। তো গেল এটা। এখন সামনে যেহেতু কিছু নাই, প্রাইস তো এই জায়গা থেকে ঘুরঘুর ঘুরঘুর করতেছে, প্রাইস এরপরে যাই কোন জায়গায় দাঁড়াইবে এটা কি জানতে মনে সংশয় আসে না, যে এখন প্রাইসটা এখান দিয়ে যাইতেছে, তাহলে সামনে কোন দিকে যাইবে জানতে কিন্তু সংশয় আছে মনে। এখন তো আমাদেরকে কোন একটা কৌশল অবলম্বন করতে হবে, যে কৌশলের কারণে আমরা জানতে পারবো যে মার্কেটের পরবর্তী গন্তব্য আসলেই কোথায়। এই জন্য আসতে হবে পিছনের ইতিহাস। একটা কথা বলি, যে টাইম ফ্রেম যত বড় হবে আর সেই বড় টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্স সব থেকে বেশি কাজে দিবে। আর বড় টাইম ফ্রেমে আসলে মানে বেশি শক্তপোক্ত জায়গাগুলা চেনা যাবে। যেমন এই যে দুইটা দাগ আমরা দেখতে পাইতেছি, এটা আমাদের পূর্বে আমি ড্রয়িং করছিলাম চার্টে, আর প্রাইসটা কিন্তু সেইভাবেই একটা মুভমেন্ট করে উপরের দিকে চলে গেছে। আর আমার যদি বলা হয় যে মার্কেট থেকে কটা মানে বড় বড় সাপোর্ট রেজিস্ট্যান্স একটু ফাইন্ড আউট করে দাও তো, আমি দিতে পারবো। কিভাবে দিব দেখেন, আমি প্রথমে মার্কেটের পিছনের দিকে তাকাবো, আর পিছনের দিকে তাকায় দেখলাম কি, যে মার্কেট সর্বোচ্চ নিচের লেভেলটা এইখানে আছে। আমি এই জায়গায় প্রথম একটা মার্ক নিলাম, যেহেতু এটা ফ্লোর তার মানে এটা সাপোর্ট। এরপরে মার্কেট আবার একটু আমাকে ড্রয়িং এর মতো করে, লাল লেখাটা দেখা যায় না অত ভালো, মার্কেট এই ফ্লোর লেভেল থেকে একটু মুভ করলো, দাঁড়াইলো, আবার একটু মুভ করলো, দাঁড়াইলো, আবার একটু মুভ করলো, এখানে একটু দাঁড়াইলো, আবার একটু নিচের দিকে আই এখানে একটু দাঁড়াইলো, আবার উপরের দিকে যাই এই জায়গায় দাঁড়াইলো, দাঁড়াইয়ে আবার একটু নিচের দিকে আইলো, আবার একটু উপরের দিকে গেল, এখানে দাঁড়াইলো, আবার এখান দিয়ে নিচের দিকে আইলো। এখন এই ড্রয়িং কিন্তু আমার করা শেষ। আমি সবসময় যে ড্রয়িং করে বার করতে হবে এমন না, আমি মনে মনেও তো দেখতেছি যে মার্কেট এখান দিয়ে এনে যাইতেছে, আমি ড্রয়িং করে যাইতেছি যাতে দেখার সুবিধা হয়। তাহলে এখন আমার যদি বলা হয় যে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো ফাইন্ড আউট করো, দ্যাটস সো ইজি।
এই রেজিস্ট্যান্স, এই সাপোর্ট, এই রেজিস্ট্যান্স, এই সাপোর্ট, এই রেজিস্ট্যান্স, এই সাপোর্ট, এই রেজিস্ট্যান্স, আবার মার্কেট কি এই জায়গায় এসে দাঁড়াইছে, তার মানে এই জায়গায় একটা সাপোর্ট। ক্লিয়ার? মানে সাপোর্ট রেজিস্ট্যান্স বাইর করতে আমার কিন্তু কোনো টাইম লাগলো না। ক্লিয়ার? আমরা একটা বিষয় মাথায় রাখি, এই সাপোর্ট রেজিস্ট্যান্স ধরেই মার্কেট যায়। কথা আছে, মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স ধরেই যায়, কিন্তু কখনো কখনো রেজিস্ট্যান্স মানে ধুমধারাক্কা ব্রেক হয়ে যাবে বড় বড় মুভমেন্ট দিয়ে। যেমন এখান থেকে মার্কেট মুভ করা শুরু করছে, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল, মার্কেটে এখানে দাঁড়ানোর কথা ছিল না এই জায়গাটায়, কিন্তু মার্কেট একটু উপরের দিকে গেল কেন? আমরা দেখতে পারবো কি, এই যে জায়গাটা আছে এখানে কত 1,24,000 না, এটা যদি বিটিসি সর্বোচ্চ হাই এখন পর্যন্ত, এর উপরে কোনো হাই নাই, তাহলে এইটা হলো ইতিহাসের সেরা রেজিস্ট্যান্স এখন পর্যন্ত, এটা হলো ইতিহাস সেরা রেজিস্ট্যান্স, যেহেতু এর উপরে মার্কেট এখন পর্যন্ত হয় নাই। তাহলে এখন যদি বলা হয় যে বিটকয়েনের সর্বোচ্চ রেজিস্ট্যান্স কই, তাহলে এই যে সর্বোচ্চ হাই কোনটা, সর্বোচ্চ হাই এইটাই এখন পর্যন্ত তার সর্বোচ্চ রেজিস্ট্যান্স। আবার যদি বলা হয় বিটকয়েনের সর্বোচ্চ মানে নিচের সাপোর্ট কই, তাহলে এটা বাইর করতে হলে আমার একটু চার্টটারে বড় টাইম ফ্রেমে নিয়ে যেতে হবে, যেহেতু আমরা শিখছি যে বড় টাইম ফ্রেমে গেলে ডাটা ছোট আকারে পাওয়া যায়। এখন দেখেন, ও মিরাকেললি একটা জিনিস মিলে গেল, কেমনে দেখাই, কিছু কিছু জিনিস আমরা ডিলিট করে দেই। আচ্ছা ডিলিট না করলেও চলবে, সমস্যা নেই, অপ্রয়োজনীয়। ফলো দ্য পেন, ঠিক আছে, ফলো দ্য পেন। এখন একটা মিরাকেল দেখাই, এই যে আমরা রেড দাগটা দিয়ে রাখছিলাম আগে, যাই হোক এটা এখন চার্টে, কিন্তু এই যে জায়গার নিচে কি আপনি আর কোনো ক্যান্ডেল বা প্রাইস দেখতে পান? অবশ্যই না, এই জায়গার থেকেই মার্কেটের শুরু। তাইলে এখন পর্যন্ত ইতিহাসের সবচাইতে বড় সাপোর্ট কই? এই, আবার এই যে বড় রেজিস্ট্যান্স লেভেল আমরা আঁকছি, মার্কেটে কি এর উপরে আর কোনো হাই দেখা যাইতেছে? এর উপরে আর কোনো হাই কি মার্কেটে আছে? নাই। ওই জায়গাটার আমি পিঙ্ক, এই যে মার্কেটের এখন পর্যন্ত সর্বোচ্চ হাই, এর উপরে আর একটা ক্যান্ডেলও নাই, এর উপরে বা পিছনেও কিন্তু এর উপরে আর কেউ নাই এখন পর্যন্ত, ওই সর্বোচ্চ হাই। তাহলে মার্কেটের টপ, টপ মানে কি ছাদ, এইটা হইলো বিটকয়েনের সর্বোচ্চ হাই। সর্বোচ্চ হাই এখন পর্যন্ত যদি বের করতে হয়, 1 মান্থের চার্টে যাই দেখবে এখন পর্যন্ত সর্বোচ্চ হাই কোন জায়গায় আছে, যার উপরে এখন পর্যন্ত প্রাইস যায় নাই, বা যেই জায়গায় মার্কেট এখন পর্যন্ত যায় ঠেক খাইছে। তাহলে আমরা দেখতে পাইতেছি এই পিঙ্ক লাইনটা সর্বোচ্চ টপ, তার মানে এটাই হলো বিটকয়েনের সর্বোচ্চ হাই। আর যদি লো খুঁজতে বের করতে হয় ইতিহাসের লো, তাইলে দেখতে হবে এখানে কারসার রেখা এইভাবে, এই যে যেমন এই যে এর সাইন গুলো আসছে, এই যেমন কারসার রাখছি, এখন আমি দেখতে পাইতেছি কি যে বিটকয়েনের এখন পর্যন্ত, মানে আমি বোঝার স্বার্থে বলি যে সর্বোচ্চ লো ছিল $1850, আর সর্বোচ্চ হাইয়ের লেভেল ছিল 1,24,000 সামথিং, রাইট? তাহলে আমার কোনো কারোর সুবিধা লাগলো না, মানে কারোর থেকে হাত পাতা লাগলো না। আমি করলাম কি, দেখলাম যে মার্কেট এখন পর্যন্ত সর্বোচ্চ নিচে কোন ক্যান্ডেল ছুঁইছে, মানে সর্বোচ্চ লো আছে কোন জায়গায়। আমি কিন্তু আগের বার বলছি একটা ক্যান্ডেলের 4টে প্রাইস থাকে, একটা লো, একটা হাই, একটা ওপেন, একটা ক্লোজিং প্রাইস। তাহলে এখন পর্যন্ত কোন ক্যান্ডেলের সর্বোচ্চ হাই আছে এটা যদি আমরা দেখতে চাই, এটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এই ক্যান্ডেলটা, আমি একটু বাইরে নিয়ে দেখাই।
আমার কার্সার খেয়াল করেন, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের হাই এখন পর্যন্ত সর্বোচ্চ, এর উপরে আর কোনো হাই নাই। আমরা যে এই জায়গাটা দেখছি, এই যে পিঙ্ক লাইন, এইটা এই ক্যান্ডেলের সর্বোচ্চ হাই ছিল। তার মানে আমরা যখন দেখব তখন দেখব ক্যান্ডেলের সর্বোচ্চ হাই। আমরা কি দেখলাম মার্কেটে, যে এর উপরে এখন পর্যন্ত কোনো ক্যান্ডেলের হাই নাই, কিছুই নাই। তাহলে আমরা এখন পর্যন্ত বাজারের সর্বোচ্চ হাই পাইলাম এইটারে, আর সর্বোচ্চ লো আমরা যেখানে পাবো সেটাই আমাদের কি বাজারের সর্বোচ্চ লো। সর্বোচ্চ হাই আর সর্বোচ্চ লো এইটাই। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে হাইলোটা কিভাবে ধরে। এখন এই যে হাইলো হাইলো হাইলো, এইগুলাই এক একটা সাপোর্ট, এক একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, এর মধ্যে আর কোনো ওই রকম ভেদাভেদ নাই। এটার মধ্যে ভেদাভেদ একটাই, এটা হচ্ছে ওই যে সর্বোচ্চ হাই সর্বোচ্চ লো। তাহলে মার্কেটে আমরা যদি আমাদেরকে কেউ বলে যে মার্কেট মানে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো একটু চেক করো, তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো আমরা অনায়াসই চেক করতে পারবো। কারণ কি, সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা খুব ইজি ভাবে শিখছি যে সুইং, মার্কেটে যে সিঁড়ির মতো মুভমেন্ট গুলো হয় এগুলো হলো মার্কেটের সুইং। আর এই সুইং এর একটা হাই থাকে, সুইং এর একটা লো থাকে, সুইং এর একটা হাই থাকে, সুইং এর একটা লো থাকে। আর হাইটাই সাপোর্ট, লোডাই রেজিস্ট্যান্স। একদম ইজি বিষয়, একদম ইজি বিষয়। এন্ড ব্যাক টেস্টিং করে আমরা আরো পোক্তভাবে কেমনে বাইর করব, এই জন্য আমাদেরকে ইউজ করতে হবে বড় টাইম ফ্রেম। যেমন আমরা 4 ঘন্টায় আছি, হ্যাঁ, এখন আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে যেহেতু আছি, তাহলে 4 ঘন্টা টাইম ফ্রেমে থাকার কারণে আমরা এখন চার্টটার একটু রিসেট করে নিই। এই 4 ঘন্টা টাইম ফ্রেমে আছি, এখন দেখেন বাজার মানে নিম্নমুখী, বাজারটা নিচের দিকেই আসতেছে। কিন্তু বাজারটা নিচের দিকে কতটুকু আসবে এটা এটা বোঝার বিষয় আছে না? তো এটা দেখতে হলে আমরা দেখব সবসময় পিছনের ইতিহাস, সেটা রেজিস্ট্যান্স বের করতে হোক আর সাপোর্ট বের করতে হোক। সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে সাথে অন্যান্য কিছু কিছু বিষয় আছে, যেমন এই ভলিউম আছে, আরএসআই আছে, এগুলো আমরা সামনে শিখবো। ট্রেন্ড ফাইন্ড আউট করতে হবে, এগুলো আমরা আরো সামনে শিখবো। আজকের আমরা যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্সে যদি ক্লিয়ার হয়ে যায়, সুইং যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা মার্কেটে 2টা স্টেপ শিখে গেছি। তাহলে 3 নাম্বার স্টেপ শিখতে যায় যখন এই 2টা কাজে লাগবে, তখন আমাদের কি কি একটু অ্যাডভান্টেজ দিবে। এখন আমি বলি মার্কেটটা নিচের দিকে আসতেছে, এখন আমার তো একটা জায়গায় মার্কেটটা দাঁড়াইবে না, মার্কেটটা তো একদম সোজা এদিকে খালি যাইতেই থাকবে না, থাকবে। মার্কেটটা কি করবে, এখান থেকে ফল করা শুরু করছে, এখন কোন জায়গায় যায় দাঁড়াবে। এই ক্ষেত্রে আমরা কি করব, সবসময় পিছনের দিকে তাকাবো। চার্টে ঘটতে যাওয়া পিছনের ঘটনাই চার্টের সামনের দিকের পুনরাবৃত্তি হয়। কথাটা কি মাথা ঢুকলো যে চার্টে ঘটা পিছনের বিষয়গুলোই চার্টের সামনে পুনরাবৃত্তি হয়। একদম মাথার মধ্যে এটাই গাঁথতে হবে যে চার্টে পিছনে যা দেখাইছে সামনেও তারই পুনরাবৃত্তি হবে। একটু 19-20 হবে, পুরোপুরি ওরকম হবে এমন না, কিন্তু একটু 19-20 হইলেও ওইটাই হবে। এখন আমি এটা যদি প্রমাণ দিতে হয় তাহলে আমি সেটা প্রমাণ দিব, কিন্তু আমি একটু আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স ফাইন্ড আউটের আর শক্তপোক্ত সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো ফাইন্ড আউটের পন্থাটা শিখাই। আমরা আছি 4 ঘন্টার টাইম ফ্রেমে, এখন মার্কেট এন দিয়ে এনে মুভ করতেছে, কোন জায়গায় দাঁড়াবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু মার্কেট অনেকটাই নিচে চলে আসছে, তাহলে মার্কেটের পূর্বের হাই লো গুলো আমরা মার্ক করব। যেমন মার্কেটের পূর্বের হাই আছে এই, লো আছে এই একটা হাই আছে, এই একটা লো আছে, এই একটা হাই আছে, একটা লো আছে। এখন দেখেন আমরা দেখতে দেখতে গেছি এইরকম, ঠিক আছে না, দেখতে দেখতে গেছি এইরকম, এন্ড মার্কেট তো আইতেছে এরকম, তাহলে কি হইবে, এখন এই যে লোটা, এটা একটা রেজিস্ট্যান্স সাপোর্ট, সরি রেজিস্ট্যান্স করে ফেলছি, এই যে লো, যেহেতু মার্কেট আর এখন উপরের দিকে যাইতেছে না, তাহলে উপরের দিকে বাধাগ্রস্ত হওয়ার কোনো চান্স নাই।
মার্কেট এখন নিচের দিকে আসতেছে, তার মানে কি মার্কেট এখন নিচের দিকে বাধাগ্রস্ত হবে। তাইলে এই একটা লো, আরেকটা লো কই, এই একটা লো, এরপর আরেকটা লো কই, এই একটা লো। তার মানে মার্কেট এখান দিয়ে আসছে যদি বাধাগ্রস্ত হয়, তাহলে প্রথম লো কোনটা? এটা বাধাগ্রস্ত হইতে পারে। যদি এইটারও সে ব্রেক করে, তার মানে সে এইটাই এসে দাঁড়াবে, দাঁড়াইবেই, এটা তার দাঁড়াইতেই হবে, এটা তার মানে নীতি। কারণ এই সমস্ত দিকগুলোয় অনেক বাইং সেলিং অর্ডার থাকে, এগুলো আমরা লিকুইডিটি আর ভলিউম যখন একসাথে শিখবো তখন আমরা শিখতে পারবো যে এটা কেন ঘটবে। এখন শুধু এটা জানিয়ে রাখেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স যেভাবে আমি ফাইন্ড আউট করা শিখাইতেছি এইভাবেই ঘটবে। কি আমরা সামনের দিকে কিছুই দেখতে পাই না, সামনের দিকে মার্কেট কিভাবে যাবে এটা আমাদেরকে পূর্বের ইতিহাস থেকে জানতে হবে। আর কি কেমনে জানবো? এই যে হাইলো গুলো আমরা মার্ক করছি, যদি মার্কেট, আমি অন্য কালার দিয়ে একটু দেখাই, খুব ভালোভাবে বুঝাইতে চাইলাম। মনে করেন মার্কেটটা এখন উপরের দিকে যাবে, তাহলে মার্কেটটা উপরের দিকে কতখানি যাইতে পারে এটা তো আমার বুঝতে হবে না। এই ক্ষেত্রে আমরা ওই যে আমাদের সুইং, আমরা পূর্বের দিকে তাকাবো। যেমন এই একটা হাই আছে, এটার উপরে একটা হাই আছে, এটার উপরে একটা হাই আছে, একটা হাই আছে, একটা হাই আছে। লোডারে আমি অন্যভাবে মার্ক করি, একটা লো আছে, একটা লো আছে, একটা লো আছে। তাহলে মার্কেট কি করবে? যদি নিচ দিক দিয়ে উপরের দিকে যায় তাহলে যাই এখানে দাঁড়াবে। আবার যদি মার্কেট নিচের দিকে আয় তাহলে কোন জায়গায় যায় দাঁড়াবে? তাহলে এখন আমরা দেখবো এই বরাবর এই একটা লো ছিল, এটারে কি মার্কেট ব্রেক করছে না? এটা মার্কেট ব্রেক করছে না? এটার পরের লো কই? এটা পরের লো তো। এখন মার্কেট যদি আসে তাইলে আসছে কই দাঁড়াবে? এই পরের লোতে, এই লো। এই জায়গা দিয়ে যদি মার্কেট ব্রেক করে তাহলে কি করবে? মার্কেট আসছে এই লোতে দাঁড়াবে, সিম্পল। আর 4 ঘন্টার বেলায় এই প্রত্যেকটা ছোট্ট বড় হাই লো এইগুলোই একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এন্ড এটা খুব ম্যান্ডেটরি হিসেবে। আর যেগুলো ভালোভাবে স্পষ্ট তো বোঝা যাবে এগুলা আরো ভালোভাবে। এখন আমরা যদি মিলাই দেখেন, এই যে আমাদের লো মার্কিংটা, এইটারও যদি আমরা পিছনের দিকে অগ্রসর করে দেই, দিলাম। এখন আমরা খেয়াল করি এই ড্রয়িংটা আমরা কিন্তু এখানে শুধু লো দেখে করছি, তাহলে এগুলো মিললো কেন? মার্কেট এনে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার, এই জায়গায় কি মার্কেটের হাইলো মেক হইতেছে। সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু একটা দাগের মধ্যেই সীমাবদ্ধ না, এটা কিন্তু একটা এরিয়া। কেমনে এরিয়া আমি বলি, এই যে সব হাইগুলা, এই যে সব লো গুলা, এই যে সব হাইগুলা আর এই যে সব লো গুলা, আমি অন্য একটু মার্কিং দিই নাহলে বোঝা যাইতেছে না। হুম, এখন আমরা দেখব যে এই আমরা তো এখানে দেখলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 9 বার প্রাইস এখানে গোদামিল করছে। তাহলে এই 9টা হাই এর মাথাটার আমরা একটা এভারেজ নিব। এখন এই যে সবগুলার লো গুলার আমরা একটা এভারেজ করব, একটা বক্স ক্রিয়েট হয়েছে না? এই টোটাল বক্সটাই কি একটা সাপোর্ট বা একটা রেজিস্ট্যান্স হবে। কেমনে হবে? এখন আমরা যদি এই বক্সটারে সামনের দিকে বর্ধিত করি তাহলে আমরা আরো একটা বিষয় দেখতে পাবো। কি দেখতে পাবো? আমি এইগুলার একটু মুছে দেই।
এখন এই বক্সটার মধ্যে আমরা কি দেখতে পাইলাম, এটার মধ্যে আমরা দেখলাম একটা ভাইটাল জিনিস, যে এই যে বক্সটা ক্রিয়েট হয়েছে, প্রাইসটা কিন্তু নিচ দিয়ে আইসা, এটা এভাবে দেখাতে হবে, হ্যাঁ এই যে প্রাইসটা নিচ দিয়ে, আরে কালারটা চেঞ্জ হচ্ছে না কেন, প্রাইসটা কি এই জায়গার থেকে পাম্প করে এই জায়গায় আসছে পড়ছে। আচ্ছা দেখেন এই এন্দি একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, এরপর আয়া এই বক্সের মধ্যেই খালি গোজামিল 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 করতে আসছিল, আবার এন্দি নিচের দিকে পড়ছে একটু ব্যাকে যায়। জ্বালা, প্রাইসটা কি এন্দি এনে আসছে, আসছে এনে দাঁড়াইছে, এরপরে একটু উপরের দিকে গেছে, একটা হাই বানাইছে, আমরা এই হাইটারও রাখছি, কিন্তু এন আসছে এই যে একটা ফরমেশনে চলতেছে। তাহলে আমরা মার্কেটের শুরুতে 3 ধরনের ড্রয়িং করছিলাম, এই ড্রয়িংটা পড়ছে আমাদের কয় নাম্বার, 2 নাম্বার, আর 1 নাম্বারটা ধরি আমরা এই। তো এখান দিয়ে আবার মার্কেট একটু নিচের দিকে যাওয়ার সময় একটু এই লইছিল, তাহলে এটা হলো আমাদের 3 নাম্বার ড্রয়িং ছিল নাকি, এটা ছিল আমাদের 3 নাম্বার ড্রয়িং। এখন এই 1 নাম্বার যাইয়া বাধাগ্রস্ত হইলো, তাহলে 1 নাম্বার উপরের দিকে যাইতেছিল, উপরের লেভেলটারে কি বলে, অবশ্যই রেজিস্ট্যান্স বলে। তাহলে নিচদা যখন প্রাইসটা যায় এখানে বারবার বারবার ঠেক্কাইতেছিল, তখন এটা পরিচিত ছিল কি একটা রেজিস্ট্যান্স হিসেবে, এবং একটা ভালো লেভেলের রেজিস্ট্যান্স। এই কারণেই প্রাইসটা এখানে অনেকবার যাতায়াত করছে। ঠিক আছে, তো ভালো লেভেলের রেজিস্ট্যান্স এইভাবে বের করতে হবে, হাই লো অ্যাভারেজ করে, হাই লো অ্যাভারেজ করে একটা বক্স প্যাটার্ন নিতে হবে, বক্সটারে মনে মনে ড্রয়িং করতে হবে, বা যে কোনো ড্রয়িং এর মাধ্যমে ড্রয়িং করে তারপর বাইর করতে হবে। তো নিচ দিয়ে যখন প্রাইস এখানে যায় বারবার বারবার বাধাগ্রস্ত হইতেছিল, তখন এটা কাজ করতেছিল একটা রেজিস্ট্যান্স হিসেবে। পক্ষান্তরে যখন আবার মার্কেটটা এখান থেকে নিচের দিকে আসা শুরু করছে, তখন এটা কি হয়ে গেছে, এইটা এই রেজিস্ট্যান্সটারে আর ব্রেক করতে পারে না, রেজিস্ট্যান্সটা পোক্ত দেখা এটা এখন পর্যন্ত রেজিস্ট্যান্সই রয়ে গেছে। ঠিক আছে, এটা এখন পর্যন্ত রেজিস্ট্যান্সই রয়ে গেছে। তাইলে মার্কেটে যদি একটা ভাইটাল রেজিস্ট্যান্স আমাদেরকে খুঁজে বের করতে হলে এইটাই। এখন এই ড্রয়িংটা যখন আমরা সামনের দিকে একটু বর্ধিত করলাম এই বক্সটা, তো আমরা কি করলাম, দেখতে পাইলাম যে মার্কেটটা একটু নিচের দিকে আসলো, আসছে ওই যেই সেই মুড বানাইয়ে আবার এই গড্ডার মধ্যেই লাড়াচাড়া করতেছে। তাইলে মার্কেটটা এখন পর্যন্ত ওই রেজিস্ট্যান্সের মধ্যেই আছে, একটুখানি উপরে তো হাই হইছে। ঠিক আছে, উপরে তো একটু হাই হয়েছে, এখন আমরা আরো জানছি কি যে সর্বোচ্চ হাইও একটা রেজিস্ট্যান্স, আবার একটা লো, সব লো সব হাই, যেখানে প্রাইস একবার বাধাগ্রস্ত হয়েছে ওইটাই রেজিস্ট্যান্স। কিন্তু ভাইটাল রেজিস্ট্যান্স কই, এই ভাইটাল রেজিস্ট্যান্স হলো আমার এই যে সিয়ান কালারের যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হইলো একটা ভাইটাল রেজিস্ট্যান্স। এই ভাইটাল রেজিস্ট্যান্সের মধ্যেই কিন্তু প্রাইস আটকে আছে, তার মানে এই রেজিস্ট্যান্স যদি ব্রেক করে তাইলে প্রাইস নিচের দিকে ফল করবে। তখন আমাদেরকে কি করতে হবে, আবার ওই যে ঘুরে ফিরে সাপোর্টে আসতে হবে। তো আমরা নিচের দিকে তাকাইলে দেখতে পাইলাম এই যে এখানটায়, নিচের দিকে তাকাইলে আমরা এই যে এই নীল মার্কিং করা জায়গাটা, এখানে একটা লো আছে, তাহলে প্রাইস কি এই জায়গায় দাঁড়াবে। আবার আমরা দেখতে পাইতেছি এই জায়গাটা এই বক্সের মধ্যেই, তার মানে এটা এখন পর্যন্ত রেজিস্ট্যান্সই আছে। তাইলে এই রেজিস্ট্যান্সের মাঝখান যদি ব্রেক করে, এই জায়গাটা যদি ব্রেক করে, তাইলে পরবর্তী লো অংশ আছে কই, এই যে একটা লো আছে। এখন আমরা কি শিখলাম কৌশল, যে হাইগুলার একটা অ্যাভারেজ করা, লো গুলার একটা অ্যাভারেজ করা। এটা অন্য কালার দিয়ে মার্ক করলে ভালো হবে। হাইগুলাকে একটা, এই যেমন এইটা তো একটা সুইং জোন, এই কিছু হাই,
এই কিছু লো, এটারে আমরা বক্স প্যাটার্ন বানাইলাম একটা, এন্ড এটারে আমরা সাপোর্ট ধরতে পারি, যেহেতু এটা ফ্লোর লেভেল, ঠিক আছে, প্রাইসের নিচের অংশ অলওয়েজ ফ্লোর। তাহলে এই যে একটা ভাইটাল অংশ, এটার যদি আমরা মনে মনে সামনের দিকেও আঁকি, তাহলে আমরা জানি প্রাইসের সবচাইতে ভালো সাপোর্ট জোন কোথায়, এখানে। ঠিক আছে, এর থেকে সহজভাবে আসলে বোঝানো যায় না, একটু মাথা খাটাইলে একদম সহজভাবে বোঝা যাবে যে এই বক্সটার নিচে, এই বক্সটার নিচের বক্স কোনটা, এইটা, তাইলে এটা কি আর হইলে এটা এস, কারণ এই যে প্রাইস, এই যে প্রাইস এখন আছে এই জায়গায়, এই প্রাইসের নিচের অংশ অলওয়েজ সাপোর্ট, প্রাইসের উপরের অংশ অলওয়েজ রেজিস্ট্যান্স। এখন আমাদেরকে যদি বলা হয় রেজিস্ট্যান্স কই, তাহলে আমরা রেজিস্ট্যান্স ধরবো এই যে এই একটা সুইং জোন আছে, আবার আমরা আগের দিয়েই জানি যে ওটা রেজিস্ট্যান্সের মধ্যে আছে, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, আর এটার নিচের অংশ যদি বলা হয়, তাহলে ড্রয়িং অনেক হয়ে গেছে, আমি এগুলোর একটু কমায় দেই। তাহলে আমরা ভাইটাল রেজিস্ট্যান্স, ভাইটাল সাপোর্ট বের করা আশা করি বুঝে গেছি যে কিভাবে ভাইটাল রেজিস্ট্যান্স, ভাইটাল সাপোর্ট বের করতে। আর এক্ষেত্রে সুইং এর কি কাজ, সুইং এর কাজটা হলো এটাই যে প্রাইস যখন মুভমেন্ট করতেছে তখন ওই সিঁড়ির ধাপগুলার একটু চিহ্নিত করা। যদি আবার একটু শর্টকাটে বুঝাই দেই, তাহলে একটা লাস্ট ড্রয়িং করে বুঝাই দিই। যেমন মার্কেটের এখানের সর্বোচ্চ লো এটা বলছি, এর নিচের লো আছে এটা, ঠিক আছে। তাহলে আমরা এখন এই অনুযায়ী যদি এইরকম ড্রয়িং করে যাই, তাহলে এই লোতে মার্কেট এখন অবস্থান করতেছে। আবার এইটার উপরের হাই কই, এই একটা হাই, এটার নিচে আর একটা হাই। এখন মার্কেট তো মনে করো এরকম যাবে, এরকম যাবে বলছি না, তাহলে মার্কেটের আমরা ড্রয়িংটা এভাবে নেব। এই লো থেকে আমরা মার্কেটের ড্রয়িংটা যদি এভাবে করে যাই, তাহলে এটাও হাই, এটাও হাই, এটাও হাই, এই লো, এই লো, এই লো, তার মানে পুনরাবৃত্তি। আমি বলছি কি যে মার্কেটে পূর্বে যা ঘটছে সামনেও সেটার পুনরাবৃত্তি ঘটবে। তাহলে মার্কেট এখান দিয়ে যদি মুভ করে, তাহলে এই হাইটার নিচে না, এই হাইটার নিচে কিনে এটা, এই হাইটাই ছবে অবশ্যই, এরপরে যদি যায় এই হাইতে যাইবে। কারণ আমি পূর্বের দিকে চাইয়ে দেখবো যে আমার যে অঙ্কনটা হয়েছে, আমি যে ড্রয়িংটা করলাম, এই ড্রয়িংটার সঠিকনেস কিভাবে আমি বাইর করব, এটার জন্য আমি খেয়াল করে দেখব। যেহেতু মনে করি এই পাশটা, মার্কেটের এই পাশটা এখন নাই, মার্কেটের এই পাশটা এখন নাই, ধরো মার্কেটটা এইটুক আছে, মার্কেটে এইটুক আছে, সামনে কি হইবে এটা তো আমার বুঝতে হবে। সামনে কি হইবে এটা বুঝতে হলে আমি এখান দিয়ে যখন পিছনের দিকে তাকাবো তখন দেখবো যে এই আছে মার্কেটের হাই আছে, এর উপরে আর কোন হাই আছে, এইভাবে আমি ড্রয়িং করব, ঠিক আছে। এরপর আমি খেয়াল করব যে মার্কেটটা সর্বোচ্চ সংখ্যক বার কোন জায়গাটায় আসলে প্রতিরোধ পাইছে। আর আমি যদি দেখি তাইলে অবশ্যই এই জায়গাটা ক্লিয়ার, একদম পানির মতো ক্লিয়ার, এই জায়গাটাই মার্কেট বেশিবার দাঁড়াইছে। তাহলে আমরা কি বুঝবো, যদি এই ছাদ, আমাদের মাথার উপরে একটা ছাদ আছে, মাথার উপরে এই যেহেতু মার্কেট এই জায়গায় আছে, তাহলে মাথার উপরে ছাদটা আমরা যদি বলি এইটাই আমাদের মাথার উপরে ছাদ। এখন যাইয়া যদি এখানে একবারিতে ভাঙ্গে ফেলাইতে পারি আমরা, তাহলে এটা অবশ্যই দুর্বল। আর যদি আমরা এটা সাইড দিয়ে 5টা 6টা বাড়ি দিয়েও ভাঙ্গে ফেলাইতে না পারি, তার মানে এটা শক্ত। তো এই পূর্বের যে ছাদটা, এটা 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার, এই জায়গাটা ধরলে 8 বার, এই জায়গাটা ধরলে 9 বার। 9 বার যদি একটা জায়গায় গুতাগুতি করে সেই জায়গাটা ব্রেক না হয়, তাহলে এটা অনেক মজবুত জায়গা, এটা বুঝতে হইব। তাহলে আমরা যদি এখন বলি যে আমাদের সবচাইতে ভালো সাপোর্ট এরিয়া কোনটা, ওই যে আমি শিখাইছি পূর্বে যে সব হাইগুলা, সব লোগুলা
অন অ্যাভারেজ করে একটা বক্স করা, তাহলে আমরা পাই গেছি এটাই। তাহলে এখন যদি মার্কেট আমাকে এখান দিয়ে মুভ করে, আমরা কি করব? এই জায়গার যে হাইটা আছে, এই হাইটা থাকবে আমাদের টার্গেটেড, যে এইটা হলো আমাদের রেজিস্ট্যান্সের উপর আর আমাদের রেজিস্ট্যান্সের লোয়ার লেভেলেই। ওটা দরকার না, আমরা মিডল পার্টটারে নিয়ে নিই। যেমন এই মাঝখানের কমন অংশগুলো যেখানে ম্যাক্সিমাম ওপেন ক্লোজ গুলো ধরছে, ম্যাক্সিমাম ক্যান্ডেলের ওপেন ক্লোজ আমরা এখানে দেখতে পাইতেছি না। যেমন এই যে এই একটা পয়েন্ট, 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 সবগুলার কমন জোনটারে আমরা রেজিস্ট্যান্স হিসেবে ধরে নেই। ঠিক আছে, একটু 19-20 হবে। এখন মার্কেট এখন দিয়ে ফল মুভ করতে যাইয়া দেখো এই জায়গাটাই প্রথম বাধাগ্রস্ত হয়েছে। তাহলে এই জায়গাটারে তুমি পূর্বে যখন এখানে মার্কিং করে ধরছো, তাইলে এই জায়গায় সে তোমার জায়গা মতো এই দাঁড়াইছে। তাহলে তুমি যদি পূর্বের ইতিহাস দেখে রেজিস্ট্যান্স বানাইছো, এখন যদি বলো যে এই জায়গাটা ব্রেক করার পর মার্কেট কই যাবে, তাহলে এর উপরে হাই আছে এই। এখন দেখো এই যে হাই আমরা যদি টাইম নিয়ে আসি, মার্কেট যাই দেখো এখানেও একবার টাচ করছে। এই যে হাই আমরা টাইম নিয়ে আসি, এই জায়গায় টাচ করছে না, এই এই বিষয়টা একদম সিম্পল। তো এই হাই গুলারে এখন এটা তো বুঝলাম। সাপোজ বাজার, যেহেতু আমরা এখানে ধরছি যে বাজার এখানে আছে, এখন বাজার যদি এখান দিয়ে মুভ করে নিচের দিকে, তাহলে বাজার কোন জায়গায় দাঁড়াইবো এটাও তো একটা জানা লাগবে না। তাহলে আমরা কি করবো? পিছনের দিকে তাকামু। এখন পিছনের দিকে তাকাই দেখলাম আমাকে বাজার এখন যেখানে আছে এর সর্বোচ্চ নিচে লো গুলা কই আছে? এই পূর্বের ফ্লোর, এই একটা, এই একটা, দুইটা ফ্লোর। আমি একটু আগে বলছি যে সর্বোচ্চ সংখ্যক বার আঘাত করার পরও ভাঙ্গে না, এরকম একটা জায়গা খুঁজে বের করতে হবে। তাহলে এই যে হাইলো গুলা, এই যে হাইলো গুলা, এটার একটা বক্স যদি করি, হ্যাঁ এটার যদি একটা বক্স করি আর এটা যদি সামনের দিকে তেরাই গেছে, এটা যদি আমি সামনের দিকে টানি, এরকম যদি টানি, তাহলে আমরা কি পাইছি না যে ভালো সাপোর্ট জোন কোনটা? তাহলে বাজার যদি এখান দিয়ে ফল করে, তাহলে বাজার এখানে একবার হলো দাঁড়াইবে, কারণ পূর্বে এখানে অনেকবার সে দাঁড়াইছে, এখানে সে দাঁড়াইবি। এই সাপোর্টটা ভালো সাপোর্ট, এই যে এই সাপোর্টটা একটা ভালো সাপোর্ট। যেহেতু আমরা কাউন্ট করছি কি যে বাজারটা এই জায়গায় আছে, বাজারটা আমাদের এই পয়েন্টে আছে। ঠিক আছে, বাজারটা আমাদের এই পয়েন্টে আছে। এই পয়েন্ট থেকে যদি নিচে আসে, তাহলে আমাদের ভালো সাপোর্ট লেভেল এইটা। আবার এই জায়গার থেকে যদি মার্কেট উপরের দিকে যায়, তাইলে এই যে আমরা বক্স ক্রিয়েট করছিলাম, এই যে বক্স আমাদের ভালো রেজিস্ট্যান্স লেভেল এইটা ইজি। এটার উপরে আরো একটা ছোট্ট লো আছে, এই জায়গায় একবার সে আসতে পারে, কিন্তু এই ছোট্ট জোনটারে সে ব্রেক করলে এই জায়গা তার ভালো জোন। আমরা বাইং সেলিং এর জন্য এরকম ভালো ভালো জোন গুলো নির্ধারণ করতে পারলেই হইবে। কিন্তু এখানে একটা কথা আছে, এই সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক হয়, আবার এগুলোর ফলস হয়। যে এগুলোর কেমনে ফলস হয়? এই সাপোর্ট রেজিস্ট্যান্সেরও ব্রেকআউট হয়। যে ব্রেকআউট কেমনে হয়? এই যেমন একটা ভালো সাপোর্ট, এই জায়গায় প্রাইস একটু হলে ব্রেক করে, এটা ভালো রেজিস্ট্যান্স, এই জায়গা থেকে প্রাইস একটু হলে ব্রেক করে উপরের দিক গেছে না? গেছে তো। এখন আমি যদি মনে করতাম যে এখান দিয়ে মার্কেট যে এখানে দাঁড়াইয়েই যাইবে আর উপরের দিকে যাইতেই পারবে না, ঠিক আছে, এই সাপোর্ট রেজিস্ট্যান্স দেখা আমার সব অর্থ কিনে আমি এখানে ঢাইলে দিছি, কিন্তু মার্কেট তো উপরের দিকে গেছে গা। এখন শেষ না সব? তাহলে এখন কেমনে বুঝবো যে এই জায়গার দিয়ে মার্কেট পিছনের দিকে যাইবে? এটার জন্য এই সব সূত্রগুলো আছে, এটার জন্য আরো কিছু সূত্র আছে, এগুলো শিখতে। তাহলে আনুপাতিক আমরা ধরে রাখতে পারবো যে বাজারটা এই জায়গার থেকে মুভ করে এই জায়গায় যায় দাঁড়াইবে একবার। এরপরে মার্কেটে আরো যে বিষয়গুলো আছে এইগুলোর সাথে যখন হিসাব নিকাশ প্লাসে প্লাসে কি হইবে? প্লাস। ঠিক আছে, প্লাসে প্লাসে প্লাস আর মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে
যখন আমরা এইটা ধরতে পারবো যে প্লাসে প্লাসেও প্লাস, মাইনাসে মাইনাসেও প্লাস, তো এইটা আমরা ধরে রাখলাম যে এই জায়গায় মার্কেট এসে দাঁড়াইবে, এরপর এইগুলার সমীকরণ মেলবে, মার্কেটের স্ট্রাকচার মেলবে, আমরা তখন নিচের দিকে যাব। এখানে ব্রেকআউট হয়, এই ব্রেকআউটটার জন্য আমি আগে ভলিউমগুলো আমাদেরকে শিখতে হবে। এই ভলিউমটা, এটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো ভলিউম লিকুইডিটি সম্পর্কে। তাহলে আজকের আমাদের বিষয়টা গেল এরকম যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করা। যদি কারো কোনো ডাউট থাকে তাইলে আমাদেরকে কোশ্চেন করতে পারবেন, সমস্যা নাই। আর সবাই যদি পারেন চার্টে যায় এরকম ড্রয়িং করতে, আমরা ড্রয়িং করি বিভিন্ন টুলস, তবে আপনারাও পিসি ব্যবহার করার চেষ্টা করবেন, না পারলেও ট্যাব। এরকম সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো একটু মার্কিং করে করে যদি জমা দেন, আমরা দেখবো সবারটাই দেখবো, ঠিক আছে? যারা ভালো করবে তাদের জন্য আমরা ভালো কিছু পুরস্কার দেব, সারপ্রাইজ, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সুন্দরভাবে ধৈর্য নিয়ে চার্টের দিকে তাকায় থাকেন, ঠিক আছে? চার্টের দিকে যত তাকায় থাকবেন ততই জ্ঞান বাড়বে। সবার ট্রেনিং সুন্দর হোক, এই বলে আজকের মতো দি এন্ড। আসসালামু আলাইকুম।